বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুদেশই নিজেদের জয়ী দাবি করলেও পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষের প্রকৃত বিজয়ী চীন, অন্তত তার প্রতিরক্ষা শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে। ঘটনার সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুকধারীর হামলায়, যেখানে 26 জন নিহত হন। দিল্লি এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে। বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, এর পাল্টা জবাবে 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। এই ঘটনার পর থেকে শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যার মধ্যে ছিল অত্যাধুনিক যুদ্ধবিমান ও নানা প্রযুক্তি নির্ভর সামরিক অস্ত্রের ব্যবহার। ভারত এই সংঘর্ষে ফ্রান্স ও রাশিয়া নির্মিত রাফায়েল ও সুখোই জেট ব্যবহার করেছে, আর পাকিস্তান ব্যবহার করেছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে-10 ও জে-F-17 যুদ্ধবিমান। ইসলামাবাদ দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফায়েলও রয়েছে, গুলি করে ভূপাতিত করেছে। দিল্লি সেই দাবি প্রত্যাখ্যান করেনি, আবার স্বীকারও করেনি। বিশ্লেষকদের একাংশ বলছেন, পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে যদি সত্যি ভারতীয় বিমান ভূপাতিত করতে পারে, তাহলে এটি চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি লাইভ ডেমনস্ট্রেশন। এতদিন যেসব দেশ চীনা অস্ত্রকে কম দামি ও নিম্নমানের মনে করত, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ঝাও বো বলেছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ চীনের জন্য একটি বড় বিজ্ঞাপন ছিল। এ ধরনের পরিস্থিতিতে নিজেদের অস্ত্র পরীক্ষা করার সুযোগ আগে কখনো আসেনি। চীনের জে-10 যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ার এরই মধ্যে 40% পর্যন্ত বেড়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে জে-10 দিয়ে পশ্চিমা প্রযুক্তিকে হারানোর দাবি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। কেউ কেউ এই পরিস্থিতিকে ডিপসিক মোমেন্ট বলে আখ্যা দিয়েছেন। যেমন চীনা এআই স্টার্টআপ ডিপসিক জানুয়ারিতে পশ্চিমা বাজারে আলোড়ন তুলেছিল, তেমনি এই সংঘর্ষ প্রতিরক্ষা প্রযুক্তিতে চীনা বিশ্বে নিজের শ্রেষ্ঠত্বের বার্তা দিতে চাইছে। তবে লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়ালটন ল্যাডউইগ মনে করেন, এই মুহূর্তে চীনা যুদ্ধবিমান রাফায়েলের সমান কিনা সেটা বলা কঠিন। তার মতে, ভারত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, যা সুপরিকল্পিত নয়। তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানের যুদ্ধবিমান আগে থেকেই আকাশে থাকা অবস্থায় হামলা করে থাকে, তাহলে সেটা বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু ভারত তার প্রচলিত সামরিক পদ্ধতি অনুসরণ করে স্ট্রাইক করেছে এবং অনেক স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। দিল্লি দাবি করেছে তারা পাকিস্তানের অন্তত 11টি সামরিক বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নিকটে নূর খান বিমান ঘাঁটি। এসব আঘাতে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ব্যাহত হয়, কিন্তু এসব দাবিকে ঘিরে সরকারিভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় বিভিন্ন জায়গায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারত হয়তো নির্ভুলভাবে কৌশলগতভাবে সফল হামলা চালিয়েছে, তবে তথ্য নিয়ন্ত্রণে দুর্বলতা তাদের অর্জনকে ছাপিয়ে যেতে দেয়নি। পরিস্থিতি যখন হাত থেকে বেরিয়ে যেতে বসেছিল, তখন যুক্তরাষ্ট্র ও মিত্ররা হস্তক্ষেপ করে দুই দেশের উপর যুদ্ধবিরতির চাপ সৃষ্টি করে। কিন্তু ওই সংঘর্ষ ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে চীনা অস্ত্রের কার্যকারিতা যদি বাস্তবে প্রমাণিত হয়ে থাকে। ভারতের কাছে এটা স্পষ্ট, দেশীয় প্রতিরক্ষা শিল্পে আরও বিনিয়োগ ও প্রযুক্তিগত আধুনিকায়ন এখন সময়ের দাবি। চীন ইতিমধ্যেই রাডার এড়াতে সক্ষম উন্নত জে-20 স্টিলথ জেট অন্তর্ভুক্ত করেছে তার বাহিনীতে। চীন সরকারি পর্যায়ে ভারতের রাফায়েল ভূপাতিত হওয়ার বিষয়ে নিশ্চুপ থেকেছে, কিন্তু সামাজিক ও প্রতিরক্ষা মহলে জয়ধ্বনি শোনা গেছে। তাদের কাছে পাকিস্তানের কৌশলগত বিজয় মানে নিজেদের অস্ত্রশক্তির বিশ্বে স্বীকৃতি।
বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা নয়, মানুষের উপলব্ধি এখানে গুরুত্বপূর্ণ। সেই হিসেবে চীনের জয় অনেকটাই মনস্তাত্ত্বিক। এই সংঘর্ষ একদিকে যেমন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে, তেমনি নতুন করে প্রশ্ন তুলেছে, ভবিষ্যতের যুদ্ধ কি শুধুই দুই দেশের মধ্যে হবে, নাকি আর এক অদৃশ্য শক্তি তার ছায়া বিস্তার করবে? সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর এখনই চীনের দিকে অনেকটা ইঙ্গিত করে। পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যে দেশটির সঙ্গে তার সব প্রতিবেশীর সম্পর্ক তিক্ততায় ভরা। শুধু তাই নয়, ভারতের বর্তমান বিজেপি সরকার এমন একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যার অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে সংঘাতপূর্ণ দক্ষিণ এশিয়া। শুধু ইসলাম বিদ্বেষ থেকে এই ন্যারেটিভ জন্ম হয়েছে একদম ইসরায়েলের জায়নবাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অনুরূপ, যেমনটা জার্মানিতে অ্যাডলফ হিটলার ইহুদিদের বিরুদ্ধে করেছিলেন। আজ এটা ভাবতে অবাক লাগে, যারা নাৎসিদের দ্বারা নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তারাই আজ জায়নবাদের ধ্বজা ধরে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করছে নির্বিচারে। প্রচন্ড মুসলিম ঘৃণা ও বিদ্বেষ থেকে জায়নবাদীরা এই হত্যার উন্মাদনায় মেতে উঠেছে। ঠিক একইভাবে জায়নবাদীদের অনুসরণ করে চরম মুসলিম বিদ্বেষ ও ঘৃণা থেকে হিন্দুত্ববাদ তথা হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটেছে। জায়নবাদ ও হিন্দুত্ববাদের উত্থানকাল প্রায় কাছাকাছি সময়ের মধ্যে। তবে ভারতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কে দেওয়ার কাজটি করেছে সেই ইউরোপীয় খ্রিস্টানরা, যারা ইউরোপ থেকে খ্রিস্টান নয় এমন বাসিন্দাদের নিষ্ঠুরভাবে হত্যা করার মাধ্যমে নির্মূল করেছিল। ইতিহাস বলছে, দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি কিংবা শেষের দিকে অখ্রিস্টানদের হাত থেকে ইউরোপ মুক্ত করতে যে রক্তাক্ত অভিযান চালানো হয়েছিল তা ছিল ইতিহাসের নিষ্ঠুরতম একটা অধ্যায়। এই অভিযানে নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল ধর্মীয় উল্লাসে। এর মধ্যে পেগান ধর্মাবলম্বী অথবা ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী ধর্মীয় জীবনযাপন করার অপরাধে কত হাজার হাজার ইউরোপীয় পেগান নরনারীকে পুড়িয়ে মারা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। গোটা ইউরোপীয় মহাদেশ থেকে পেগান ধর্মাবলম্বীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। মোদ্দা কথা, ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রচার চলেছে তরবারির দ্বারা নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের মাধ্যমে। সেই ইউরোপীয় ইংরেজ খ্রিস্টানরা ভারতে উপনিবেশ প্রতিষ্ঠা করে ভালো মানুষ সেজে মুসলমানদের অত্যাচারী, উৎপীড়ক, হত্যাকারী, হিন্দু নিধনকারী, জোরপূর্বক ইসলাম প্রচারকারী, মন্দির ভেঙে মসজিদ নির্মাণকারী প্রভৃতি অপবাদে ভূষিত করেছিল। আজ হিন্দুত্ববাদীরা ব্রিটিশ দেশে সব বানোয়াট ও মিথ্যা ইতিহাসের উদ্ধৃতি দিয়ে সাধারণ হিন্দুদের উত্তেজিত করছে। পরে হিন্দুত্ববাদীরা জায়নবাদের পথ অনুসরণ করা শুরু করে। 19 শতকের শেষের দিকে এই জায়নবাদ আন্দোলন সূচিত হয়। এই আন্দোলনের মূল কথা ছিল ইহুদি ধর্ম একটি জাতি, সাংস্কৃতিক বা একটি জাতীয়তাবাদী আন্দোলন। খুব মজার ব্যাপার হচ্ছে, হিটলারের যে উগ্র জাতীয়তাবাদ ইহুদি নিধনকে উৎসাহিত করেছিল, ঠিক সেই জার্মান জাতীয়তাবাদের মতোই জায়নবাদী জাতীয়তাবাদ বিকাশ লাভ করে। এক্ষেত্রে জায়নবাদীদের টার্গেট হচ্ছে মুসলমানরা। অন্যদিকে 1923 সালের দিকে বিনায়ক দামোদর সাভারকার হিন্দুত্ববাদের যে ধারণা সামনে নিয়ে আসেন তাকেও বলা হলো হিন্দু জাতীয়তাবাদ। সাভারকারের মতে হিন্দু ধর্ম হচ্ছে একটি সংস্কৃতি যার সঙ্গে বৌদ্ধ, জৈন, বৈষ্ণব ও শিখরা কোনো না কোনোভাবে সম্পর্কিত। তিনি এই ধর্মগুলোকে চিহ্নিত করেন হিন্দু ধর্ম হিসেবে। এগুলোর সঙ্গে হিন্দু ধর্মের যেটুকু পার্থক্য বা ভেদাভেদ আছে তা দূর করা প্রয়োজন বলে তিনি ভেবেছেন। তিনি যে হিন্দু রাষ্ট্রের ধারণা দিয়েছেন তা সমগ্র ভারতীয় উপমহাদেশ হিসেবে, যাকে অখণ্ড ভারত বলা হয়। আর সেই অখণ্ড ভারত মানে গোটা উপমহাদেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তাই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার প্রতিবেশী দেশগুলোকে একীভূত করার স্বপ্ন দেখে আসছে বহুকাল ধরে। যদিও সাভারকারের তাত্ত্বিক ভিত্তিকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, যাকে নেহেরু ডক্ট্রিন হিসেবেই সবাই জানে। যদিও এদের সবার আসল গুরু হচ্ছে চাণক্য। ভারতের মেকিয়াভেলি হিসেবে পরিচিত এই চাণক্য বহু শত বছর আগে বলে গেছেন, ক্ষমতা অর্জনের লোভে এবং অন্যদের বিজয়ের আকাঙ্ক্ষা কখনো মন থেকে মুছে ফেল না। সব সীমান্ত রাজাকে শত্রু বলে মনে করবে। ফলে এতে কোনো সন্দেহের অবকাশ নেই, প্রাচীন ভারতের এই রাজনীতিক ও অর্থনীতিবিদের চিন্তাধারা সাভারকার ও পণ্ডিত নেহেরুকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছিল। আর নেহেরু ডক্ট্রিনে ভারতের আধিপত্য বিস্তারের অভিলাষ ব্যক্ত করে বলা হয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। ছোট ছোট রাষ্ট্রগুলো সাংস্কৃতিক
আনুষ্ঠানিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকবে না। অর্থাৎ এ থেকে এটাই দাঁড়াচ্ছে যে চাণক্য, সাভারকার, নেহেরু ডক্ট্রিন, আরএসএস, বিজেপি প্রভৃতি সব হিন্দুত্ববাদী সংগঠন একই সুতোয় গাঁথা। আর এ ধরনের এই সম্প্রসারণবাদী নীতি হিন্দুত্ববাদীদের এমন এক শক্তি হিসেবে ভাবতে শিখিয়েছে যে শক্তিকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতাই অঞ্চলের কারো থাকবে না। ঠিক এইরকম ভাবনা থেকেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারত কখনো কৌশলে, কখনো শক্তি প্রয়োগ করে হায়দরাবাদ, জুনাগড়, কাশ্মীর, মণিপুর ও সিকিম দখল করে নিয়েছিল। এরই ধারাবাহিকতায় 1962 সালে ভারতীয় সেনাবাহিনী চীন আক্রমণ করে, যদিও এই যুদ্ধে ভারতীয় বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। তারপর 1971 সালের যুদ্ধে বাংলাদেশে তারা সামরিক বিজয় হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারত সৃষ্টির চেতনাকে আরো শানিত করে। সেই থেকে ভারত ক্রমাগতভাবে প্রতিবেশী দেশগুলোর উপর খবরদারি করার চেষ্টা করে আসছে। বর্তমানে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 8টি, যেমন চীন, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আর এই 8টি প্রতিবেশী ও ভারতের মোট জনসংখ্যা হচ্ছে 330 কোটির বেশি। এছাড়া এই 8 প্রতিবেশী দেশের 3টি মুসলিম দেশ, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ। অন্যদিকে ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমার মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। চীনে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ও অন্যান্য কিছু ধর্মের মানুষ থাকলেও মূলত বেশিরভাগ চীনা মানুষ ধর্মহীন। সেই অর্থে নেপাল হচ্ছে পুরোপুরি একটা হিন্দু রাষ্ট্র। এখন সার্ক জোটভুক্ত 7টি দেশ এবং চীনের মোট 330 কোটি মানুষের মধ্যে হিন্দুর সংখ্যা জাতবাদ নির্বিশেষে বড় জোর 90 কোটি হবে। চীনকে বাদ দিলে নিঃসন্দেহে এই অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। পক্ষান্তরে এই 7টি দেশে মুসলমানের সংখ্যা প্রায় 70 কোটি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছাকাছি দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মাবলম্বীরা হচ্ছে মুসলমান। সুতরাং এই 70 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করে উপমহাদেশে হিন্দুত্ববাদীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অভিলাষ কতটা অলীক তা কেবল হিন্দু পুরাণেই পাওয়া যেতে পারে। নারীর পোশাকে ইসরায়েলি সেনারা, জিম্মিদের উদ্ধারে এবার মেয়ে সেজে অভিযানে নেমেছে নেতানিয়াহু বাহিনী। তবুও মেলেনি সফলতা, চরমভাবে ব্যর্থ হয়েছে আইডিএফ এর একটি গোপন ইউনিট। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এই অভিযানে ধরা পড়ার পর কাপড় চোপড় এবং ছদ্মবেশ রেখেই পালিয়ে যায় ইসরায়েলি সেনারা। সোমবার স্থানীয় সময় সকালে একটি সাদা রঙের বাসে করে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনাদের একটি গোপন স্কোয়াড। নারীর বেশভূষায় মুখ ঢেকে উপস্থিত হয় তারা। এ সময় তাদের বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে মনে করেন স্থানীয়রা। পরে একটি বাড়িতে প্রবেশ করে ওই সেনারা, যেটি ছিল গাজার সালাউদ্দিন ব্রিগেডের কমান্ডার আহমেদ কামাল সারাহান পরিবারের আবাসস্থল। নারীর ছদ্মবেশে সেনারা বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পরই শুরু হয় তুমুল গোলাগুলি। প্রায় 20 মিনিট ধরে চলে গুলিবর্ষণ। এ সময় ইসরায়েলি সেনাদের আটকাতে যোগ দেয় গাজার প্রতিরোধ যোদ্ধারা। এক পর্যায়ে বিমান হামলার সহায়তা নেয় ইহুদি বাহিনী। পরে অনেকটা বাধ্য হয়েই পালিয়ে যায় আইডিএফ সদস্যরা। অভিযান শেষে ঘটনাস্থল থেকে নারীদের পোশাক, লাগেজ ও একটি খালি বাক্স উদ্ধার করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিশেষ সেই অভিযানের মূল লক্ষ্য ছিল স্থানীয় নেতা সারাহানকে অপহরণ করে জিম্মিদের ব্যাপারে তথ্য আদায় করা। আদতে যেটি ব্যর্থ হয়। তবে সারাহানকে অপহরণ করতে না পারলেও তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সাথে তার স্ত্রী ও সন্তানদেরও তুলে নেওয়ার দাবি করেছে তেল আবিব। কিন্তু উদ্ধার করা যায়নি জিম্মি সংক্রান্ত কোনো তথ্য। ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় নতুন করে ব্যাপক অভিযানের ঘোষণার একদিন পরই ঘটনাটি ঘটে। অভিযানে ব্যর্থতার পর অঞ্চলটিতে ভারী বোমাবর্ষণ করে তেল আবিব, যাতে বহু মানুষ হতাহত হন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। প্রাণ যায় কমপক্ষে 1200 জনের। জিম্মি করা হয় 250-রও বেশি ইসরায়েলিকে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক ধাপে শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ধারণা করা হয় এখনও গোষ্ঠীটির কাছে মরদেহ সহ অন্তত 24 জিম্মি রয়েছে, যাদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর পোষ্য বাহিনী। এ লক্ষ্যে গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 53,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ।
নিখোঁজ অনেকেই, ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়ে আছে কয়েক হাজার মরদেহ, যা উদ্ধার করা গেলে প্রাণহানি ছাড়াতে পারে অন্তত 60,000। এদিকে যথাযথ ত্রাণ সহায়তাও পাচ্ছে না গাজাবাসী। চাহিদার তুলনায় খাদ্যপণ্য অপ্রতুল, নেই বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান। এক কথায় দুর্ভিক্ষের একদম দ্বার প্রান্তে অবরুদ্ধ উপত্যকাটি। গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের সাথে তার মিত্র দেশগুলোর অনেকের সম্পর্কে অবনতি হচ্ছে। গাজায় অতিসত্বর যুদ্ধবিরতি নিশ্চিত করা ও ত্রাণ সরবরাহ সচল করার দাবি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করে সম্প্রতি বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। যুক্তরাজ্য ইসরায়েলের সাথে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে ও ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধের নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স ও কানাডাও গাজায় ইসরায়েলি সেনা আগ্রাসন চলমান থাকলে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই 3 পশ্চিমা দেশের নেতা তাদের বিবৃতিতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সংসদ সদস্যদের গাজা সংক্রান্ত করা মন্তব্যকে কুরুচিপূর্ণ বলে সমালোচনা করেছেন। এই 3 দেশের নেতা হামাসের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যে তাদের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের যেন অতিসত্বর মুক্তি দেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নেতৃত্বে ইউরোপীয় মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছে। ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটিকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের জন্য আরও উদ্বেগের বিষয় হলো, এই বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু সরকার যখন এই ধরনের জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন আমরা চুপ করে থাকব না। যদি ইসরায়েল নতুনভাবে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সহায়তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, আমরা এর প্রতিক্রিয়াস্বরূপ আরও দৃঢ় পদক্ষেপ নেব। অবশ্য সেই পদক্ষেপ কি হতে পারে সেটা তারা স্পষ্ট করে বলেননি। তবে নিষেধাজ্ঞা একটা সম্ভাবনা হতে পারে। এর চেয়েও বড় পদক্ষেপ হতে পারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত। যে 148টি দেশ ইতিমধ্যে এই সিদ্ধান্তের সাথে সম্মত, তাদের তালিকায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স। আগামী জুন মাসের শুরুতে নিউ ইয়র্কে একটি কনফারেন্সে সৌদি আরবের সাথে যৌথ সভাপতিত্ব করতে চলেছে ফ্রান্স। সেই সময় এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে তারা। এদিকে যুক্তরাজ্য ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের সাথে কথা বলেছে। ইসরায়েল তাদের এই যুক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করছে যে এমনটি করলে হামাসকে জিতিয়ে দেওয়া হবে। তবে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের বিবৃতির সুর থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল তাদের উপর চাপ প্রয়োগের ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিবৃতির সমালোচনা করে বলেছেন, লন্ডন, প্যারিস আর অটাওয়ার নেতারা যে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছেন তা 7ই অক্টোবরের হামলার জন্য হামাসকে পুরস্কৃত করতে চাওয়া শামিল। মিস্টার নেতানিয়াহু তার বক্তব্যে ইউরোপের নেতাদের উপদেশ দিয়েছেন তারা যেন এই সংঘাত থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দর্শন অনুসরণ করেন। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা দিল্লি সম্পর্কে। সেই প্রেক্ষাপটে ভারতের গণমাধ্যম বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশকে ঘিরে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়াতে। এই তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা, যার একাধিক প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বিতর্কিত বক্তব্য উঠে এসেছে। এবার রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার বাংলাদেশের অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। রিপাবলিক বাংলার টক শো সোজাসুজি স্বর্ণালীতে উত্তেজিত কণ্ঠে সোনালী সরকার বলেন, বাংলাদেশি অভিনেতারা ভারতে এসে নাম, যশ, টাকা কামাচ্ছেন, কিন্তু ভারতের পক্ষে মুখ খুলছেন না। এমনকি সন্ত্রাসী হামলার মতো ঘটনায়ও তাদের মৌনতা প্রশ্নবিদ্ধ। ভিডিওটিতে বাংলাদেশি অভিনয়শিল্পীদের সরাসরি আক্রমণ করে বলেন,
অপূর্ব, জয়া আহসান, মিথিলা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, ফেরদৌস, এমনকি শাকিব খানও ভারতে কাজ করছেন। অথচ তারা ভারতের বিষয়ে কিছু বলেন না। একই সঙ্গে ওপার বাংলার শিল্পী স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি অভিনেত্রী মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জির নামও টেনে আনেন স্বর্ণালী সরকার। পেহেলগাম হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ভারতে এত বড় নারকীয় ঘটনার পরও কোনো নিন্দা জানাচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয়শিল্পীরা। তারা শুধু নিজেদের লাভ খুঁজছেন। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্য বসে আছেন। সেসব অভিনেতা অভিনেত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এসব বাংলাদেশি শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গের মেধাবী শিল্পীরা কাজ হারাচ্ছেন। বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, দুর্গাপুরের অনেক প্রতিভাবান শিল্পী বেকার হয়ে পড়েছেন। তাই পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি শিল্পীদেরও বয়কট করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য এদেশে বসে রয়েছেন। সেই সমস্ত বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। আমরা পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করছি। পাকিস্তানের ফাওয়াদ খান থেকে শুরু করে আতিফ আসলামকে বয়কট করে দিলাম, অথচ এদের আমরা বাড়িতে পুষছি, ঘরে পুষছি, আমাদের শত্রু দেশের লোকজন। তবে স্বর্ণালীর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে একে সাংস্কৃতিক বিদ্বেষ বা ঘৃণামূলক সাংবাদিকতা হিসেবে অভিহিত করেছেন। এর আগে চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধেও সাম্প্রতিক উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এদিকে রিপাবলিক বাংলায় উল্লেখিত তারকারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয় করেছেন। বাংলাদেশেও উল্লেখিত তারকারা ভারত ঘেঁষা হিসেবে পরিচিত এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোণঠাসা অবস্থায় আছেন। রিপাবলিক বাংলার মন্তব্যের বিষয়ে তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এই ইস্যুতে সরকারের কয়েকজন উপদেষ্টার দেয়া বক্তব্যকে ঘিরে বিএনপির সাথে সরকারের দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে এসেছে। গত কয়েক মাস ধরে সরকারের নানা সিদ্ধান্ত ও নির্বাচন ইস্যুতে বিএনপিকে সরকারের সমালোচনা করতে দেখা গেলেও সরাসরি কোনো আন্দোলন কর্মসূচি দেখা যায়নি। তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি। দলগতভাবে প্রয়োজনে আমরা সমর্থন দেব। সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে। সরকারের যদি টনক না নড়ে, তারা যদি আদালতের নির্দেশনা না মানে, নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশনের পরেও তারা যদি শপথ গ্রহণের ব্যবস্থা না নিয়ে অন্য রাস্তায় হাঁটে, তারা বিভিন্ন রকমের কলা কৌশল করছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি স্পষ্টভাবে জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের জানান, আদালতের সিদ্ধান্তের পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। বিশ্লেষকরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিবিসি বাংলাকে বলছিলেন, এখন একটা অবৈধ বাতিল নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কাউকে মেয়র ডিক্লেয়ার করা কতটা নৈতিক হবে সেটা একটা বড় নৈতিক রাজনৈতিক প্রশ্ন। দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে একেবারে বন্ধ করে রাখা হয়েছে, সেটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আন্দোলনকারী
বা ইশরাক সাহেব তার দলকে এটা বুঝতে হবে যে এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা ঠিক হচ্ছে না, এবং এটা কন্টিনিউ করে তো ওনারা কিছু অর্জন করতে পারবেন না যদি সরকার না চায়। গত 27শে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। এক মাস পরে 27শে এপ্রিল রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলেও স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনো। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোন সাহায্য এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই রুট দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে বললো যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত 7-8 বছর ধরে, সেটা আমাদের চোখের সামনে। তারা বললে এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেল তারা সেটা ব্যবহার করবে এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যেই প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। আপনারা জানেন মায়ানমারে ভূমিকম্প হলো, আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি নাই, আমরা পাঠিয়ে দিয়েছি ত্রাণ। এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। যদি আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিরিকুইজিট পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে আলাপ করেন নাই। ভাই আমরা কি করবো? যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয়? আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়মে, আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল করেন সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।